হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর অ্যাকাউন্টেন্সি ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারের মধ্যে প্রচুর ক্যালকুলেশন আছে, তার জন্য তোমরা ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখবে এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য 5 মার্কস বরাদ্দ থাকবে। ঠিক আছে, তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হতে চলেছে। এবং আমাদের আগের ভিডিওগুলোতে বিআরএস, রেক্টিফিকেশন অফ এরার্স, অনেকগুলো জিনিস হয়ে গেছিল অ্যাকাউন্টেন্সি থেকে। মোটামুটি রেক্টিফিকেশন অফ এরার্স অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছিল। তাছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের কস্টিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজনেস স্টাডিজের প্লেলিস্ট আছে, সেগুলো তোমরা চেক করতে পারো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো ডেপ্রিসিয়েশনের অঙ্ক শুরু করার আগে আমাদের কিছু হালকা থিওরি জেনে নিতে হবে, সেগুলো আমাদের কনসেপ্ট বিল্ড করতেও সাহায্য করবে। দেখো এখানে কি বলেছে অবচয় বা ডেপ্রিসিয়েশন। বলেছে অবচয় হলো একটি স্থায়ী সম্পত্তির মান কমে যাওয়ার প্রক্রিয়া, যা সাধারণত সময়ের সাথে সাথে এবং ব্যবহারের ফলে বা পুরনো হয়ে যাওয়ার কারণে ঘটে থাকে। এটি সম্পত্তির আয়ু অনুযায়ী ধাপে ধাপে ব্যয় হিসাব করা হয়। উদাহরণ, একটা যন্ত্রপাতির মূল্য প্রতিবার ব্যবহারের সঙ্গে সঙ্গে কমে যায়। তার মানে অবচয় মানে আমাদের কি বোঝাচ্ছে বা ডেপ্রিসিয়েশন বলতে কি বোঝাচ্ছে? ধরো তুমি একটা মোবাইল 10,000 টাকা দিয়ে কিনেছিলে, ঠিক আছে? তো এই মোবাইলটা তুমি 3 বছর ব্যবহার করলে। 3 বছর ব্যবহার করার পর তুমি কি করলে? ফোনটা পুরনো হয়ে গেল এবং তার মধ্যে তুমি গেম খেললে, কথা বলে ফোনটা ইউজ হলো, আর সময়ও গেল, 3 বছর হয়ে গেল। এর ফলে ফোনটা মার্কেটেও ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। এখন তুমি ফোনটাকে বিক্রি করতে যাচ্ছ, পুনরায় তুমি দোকানে গেলে, সেই দোকানেদার বললো তোমাকে 3,000 টাকা ফোনটা আমি দেবো। তাহলে ফোনটা তুমি কত থেকে নিয়েছিলে? 10-এ। এখন ফোনটার দাম কত দিচ্ছে? 3,000। এর ফলে ফোনের ভ্যালুর মধ্যে একটা ডাউন এসেছে। সেই ডাউনটাই হলো আমাদের ডেপ্রিসিয়েশন। কত কমেছে ফোনের ভ্যালু? 7,000 টাকা আমাদের কমে গেছে। 7,000 টাকাই হলো আমাদের ফোনটার ডেপ্রিসিয়েশন। বোঝা গেল? তার মানে এখানে একটা স্থায়ী সম্পত্তি বলেছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট হলো স্থায়ী সম্পত্তি, মানে আমাদের ফিক্সড অ্যাসেটস এর কথা বলেছে, ঠিক আছে? মনে রাখবে ডেপ্রিসিয়েশন আমাদের ল্যান্ড এবং গোল্ডের উপর হয়ে থাকে না। যে কোনো স্থায়ী সম্পত্তির উপর হতে পারে, কিন্তু ল্যান্ড এবং গোল্ডের উপর হবে না। যেমন আমাদের বিল্ডিং এর উপর হতে পারে, ঠিক আছে? আমাদের হলো মেশিনের উপর হতে পারে, কিন্তু আমাদের ল্যান্ডের উপর হবে না। ল্যান্ড মানে জমি। জমি কখনো কি সময়ের সাথে সাথে জমির দাম কমে না, উন্নতি হয়, ডেভেলপমেন্ট হয়, তার আশেপাশে সময়ের সাথে সাথে জমির দাম বৃদ্ধি হয়। আর গোল্ড মানে এই সমস্ত যে সোনা গয়না ইত্যাদি, এইগুলো সময়ের সাথে সাথে দাম বাড়ে। তার জন্য গোল্ড এবং ল্যান্ডের উপর কখনো আমাদের ডেপ্রিসিয়েশন হয় না, ঠিক আছে? এইটা সকলে মনে রাখবে। তাহলে বোঝা গেল ডেপ্রিসিয়েশন কি? কোনো ফিক্সড অ্যাসেটস এর যে ভ্যালুর মধ্যে কমই দেখা যায় সময়ের সাথে সাথে, ব্যবহারের সঙ্গে, আরো অনেক কিছু কারণে, সেটাই হলো আমাদের ডেপ্রিসিয়েশন। এবার আরেকটা টার্ম আছে কি? অবলোপন বা অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন হলো কি? যেগুলো আমাদের ফিক্সড অ্যাসেটস না, ঠিক আছে, এই সমস্ত সম্পত্তির যে ভ্যালু কমে গেল, সেটাকেই আমাদের কি বলা হচ্ছে? আমাদের অ্যামোর্টাইজেশন বলা হচ্ছে। মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর ক্ষেত্রে, যেমন পেটেন্ট হয়ে গেল, কপিরাইট হয়ে গেল, ব্র্যান্ড নেম, সফটওয়্যার, গুডউইল, এগুলো আমাদের কি হয়ে যাচ্ছে? এর যে ভ্যালুর মধ্যে যে কম হচ্ছে, সেটাকে আমাদের কি বলা হচ্ছে? গুডউইল বলতে পারি আমরা এক্ষেত্রে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, একটি কোম্পানি একটা সফটওয়্যার প্যাকেজ 50,000-এ কিনে এবং মেয়াদকাল 5 বছর হয়। প্রতি বছর তাহলে 10,000 করে তার অবলোপন হচ্ছে। তাহলে অবলোপন হলো অদ্রব্য সম্পত্তির মূল্য সময়ের সাথে সাথে কমিয়ে তাকে হিসাবের মধ্যে নিয়ে আসে। তার মানে মনে রাখবে ইনট্যাঞ্জিবল আছে, যেগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে, এবং গুডউইল, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র যখন ভ্যালু কমে যাচ্ছে, তখন আমাদের কি বলা হচ্ছে? অ্যামোর্টাইজেশন বলা হচ্ছে বা অবলোপন বলা হচ্ছে। তো ডেপ্রিসিয়েশন কি? ফিক্সড অ্যাসেটস এর ভ্যালু কমলে, এবং অ্যামোর্টাইজেশন আমাদের কি? যেগুলো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর ভ্যালু কমে গেলে, গুডউইল, ঠিক আছে? তারপর হচ্ছে ডেপ্লিশন। ডেপ্লিশন বা নিঃশেষণ। নিঃশেষণ হলো একটি প্রক্রিয়া যার মধ্যে প্রাকৃতিক সম্পত্তি যেমন খনি, তেল, গ্যাস, কাঠের বাগান ইত্যাদি ব্যবহার ফলে তার মূল্য এবং পরিমাণ সময়ের সাথে সাথে কমতে থাকে, ঠিক আছে? আমি এগুলোকে বার করতে থাকছি খনি থেকে, কয়লা ইত্যাদি, এর ফলে কি সেটা শেষ হতে থাকছে এবং তার মূল্যও কমতে থাকছে। তাহলে এই জিনিসটাকে আমাদের কি বলে? ডেপ্লিশন বলা হয়ে থাকে, ঠিক আছে? আর এখানে যে জিনিসগুলোর কথা বলা হচ্ছে না, যে তেল, গ্যাস, কাঠের বাগান, খনি, এগুলোকে আমাদের কি বলা হয়ে থাকে? ওয়েস্টিং অ্যাসেট বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? ওয়েস্টিং অ্যাসেট, ঠিক আছে? এই জিনিসটা সকলে মনে রাখবে, ঠিক আছে? যখন একটি খনি থেকে খনিজ উত্তোলন করা হয়, তখন খনিজের পরিমাণ কমে যায়, এই জন্য নিঃশেষণ চার্জ করে। নিঃশেষণ মানে আমাদের ডেপ্লিশন, যেটাকে বলা হয়ে থাকে। তার মানে কোনো প্রাকৃতিক সম্পত্তি তুলে নিলে সেটা কমতেও থাকে এবং তার ভ্যালুও কমতে থাকে, সেই জিনিসটাকে আমাদের কি বলে? ডেপ্লিশন বা নিঃশেষণ বলা হয়ে থাকে। এবং যেই জিনিসগুলো আমরা তুলে নিচ্ছি, এক্ষেত্রে অ্যাকাউন্টিং এর ভাষায় সেটাকে ওয়েস্টিং অ্যাসেট বলা হয়ে থাকে, ঠিক আছে? এটি সাধারণত প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার জেনে নেওয়া যাক কেন আমাদের ডেপ্রিসিয়েশন ঘটে থাকে। কি কি হতে পারে? ইউজেজ হতে পারে, ওয়্যার এন্ড টিয়ার। কোনো সম্পত্তি ব্যবহৃত হলে তার মান এবং কার্যকারিতা কমে যায়। কোনো যন্ত্রপাতি, গাড়ি, যেরকম আমরা মোবাইলের ঘটনাটা বললাম। টেকনোলজি অবসোলেন্স। অবসোলেন্স মানে যে আপডেট এসে গেল, ফোনের মধ্যে একটা পুরনো সফটওয়্যার চলছিল, এখন মার্কেটে নতুন সফটওয়্যার এসে গেল, এর ফলে কি হলো? তার ভ্যালু কমে গেল। যে উইন্ডোজ 7 ছিল, তারপর উইন্ডোজ হলো আমাদের 10 আসলো, এখন উইন্ডোজ 11 চলছে, ঠিক আছে? আরো ফিউচার আসবে, এরকম ব্যাপার। মার্কেটের ডিমান্ডের মধ্যে চেঞ্জ ঘটা, ঠিক আছে? এটা বাজারের চাহিদা পরিবর্তনের ফলে পুরনো যন্ত্রপাতি মূল্য কমে যায়। যেরকম পুরনো ফোনগুলো, এগুলো অত আমাদের ভ্যালু নেই এখন মার্কেটে, নতুন আপডেটেড মডেল এসেছে, সেগুলো আমরা ব্যবহার করবো, ঠিক আছে? এই তিনটে কারণ তোমাদের মেন হতে পারে। এগুলো তোমাদের একটা থিওরি হিসাবেও তোমরা ভাবতে পারো। তো থিওরির ক্ষেত্রেও তোমরা এগুলোকে কাজে লাগাতে পারো। তাহলে আমরা এতক্ষণ জেনে গেলাম ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন, অ্যামোর্টাইজেশন এবং ডেপ্রিসিয়েশনের কারণ। এবার আমরা অঙ্কের মধ্যে যাওয়া যাক। তো দেখো, ডেপ্রিসিয়েশন আমাদের দুটো মেথডে আমরা ক্যালকুলেট করতে পারি। আমাদের সিলেবাসের জন্য দুটো মেথড আছে। এটার একটা নাম হলো এসএলএম বা স্ট্রেট লাইন মেথড। এটাকে ফিক্সড ইনস্টলমেন্ট মেথডও বলা হয়ে থাকে, ইকুয়াল ইনস্টলমেন্ট মেথডও বলা হয়ে থাকে, ঠিক আছে? এই নামগুলো বিভিন্ন বিভিন্ন থাকতে পারে, যেটা বলবে সেই অনুযায়ী আমরা করবো। এসএলএম মানেও যা, ফিক্সড ইনস্টলমেন্ট মানেও যা, ইকুয়াল ইনস্টলমেন্ট মানেও তা। আরেকটা আছে আমাদেরকে রিটেন ডাউন ভ্যালু মেথড বা ডাব্লিউডিবি বলা হয়ে থাকে। এটাকে ডিমিনিশিং ব্যালেন্স মেথডও বলা হয়ে থাকে বা রিডিউসিং ব্যালেন্স মেথডও বলা হয়ে থাকে, ঠিক আছে? তারপরে আমাদের দুটো মেথড আছে। একটা মেথডেরই বিভিন্ন নাম, এসএলএম ফিক্সড ইকুয়াল, আর একটা হতে পারে ডাব্লিউডিবি ডিমিনিশিং ব্যালেন্স এবং রিডিউসিং ব্যালেন্স, ঠিক আছে?
তো স্ট্রেট লাইন মেথডের আমাদের ফর্মুলাটা আমরা এবার জেনে নিই। স্ট্রেট লাইন মেথডের আমাদের ফর্মুলা কি আছে দেখো, এখানে স্পষ্ট বলে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন বার করতে হবে আমাদেরকে ক্যাপিটাল কস্ট অফ অ্যান অ্যাসেট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ বা এস্টিমেটেড লাইফ লেখা হয়ে থাকে। আর এখানে ক্যাপিটাল কস্ট অফ অ্যান অ্যাসেট হলো আমাদের কি অ্যাসেটটা পারচেস করতে যত টাকা লাগছে, অ্যাসেটটাকে বসাতে যত টাকা লাগছে এবং অ্যাসেটটাকে আনতে যত টাকা লাগছে। তার মানে কি একটা অ্যাসেট কিনলে আমাদের যতটা অবধি খরচা হবে অ্যাসেটটাকে চালু করার জন্য, মানে একদম রেডি করার জন্য, ইউজেজে আনার জন্য, সেইগুলোই আমাদের কি হবে অ্যাসেটটার কস্ট ধরা হবে। ধরো একটা অ্যাসেট কিনলে 10 টাকা লাগছে এবং তার জন্য বসাতে খরচা আছে 5 টাকা এবং ইনস্টলেশনের মধ্যে আমাদের খরচা আছে 2 টাকা, তাহলে আমাদের টোটাল খরচ হবে 17 টাকা। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটাকেই আমাদের কি বলা হচ্ছে ক্যাপিটাল কস্ট অফ অ্যান অ্যাসেট। এটাকে আমাদের সি দিয়ে বুঝিয়েছি। আর স্ক্র্যাপ ভ্যালু বলতে আমাদের বোঝানো হচ্ছে এই যে আমি ধরো একটা জিনিস 10 টাকা দিয়ে কিনলাম আজকে, ঠিক আছে, আমাদের ফোনের এক্সাম্পলই বললাম 10,000 টাকা দিয়ে কিনলাম, তারপর আমি যখন 3 বছর ইউজ করে নিলাম তখন আমি ওটা দোকানে নিয়ে গেলাম, সে দোকানদার বললো আমাকে 3,000 টাকা দেবে। তার মানে এত ইউজ করবো লাস্টে একদম শেষে ওই ফোনটার কাছ থেকে আমরা কত টাকা পাচ্ছি সেটাই হলো তার স্ক্র্যাপ ভ্যালু। একদম আলটিমেট যতটা ইউজ করাবো, ধরো 3 বছর এটার আয়ু ছিল, 3 বছর মতো আমি পুরো টানা ইউজ করেছি, মানে এর থেকে বেশি ইউজ করা হবে না। ঠিক আছে, স্ক্র্যাপ মানে ভাঙ্গারও আমরা বলতে পারি। ঠিক আছে, সেইখান থেকে আমরা যতটা টাকা পাচ্ছি সেটাকে স্ক্র্যাপ ভ্যালু, এটাকে অনেক সময় রিসিডুয়াল ভ্যালুও বলা হয়ে থাকে। ঠিক আছে, স্ক্র্যাপ ভ্যালুর আরেকটা নাম। ঠিক আছে, তার মানে বোঝা গেল। তাহলে ইন শর্ট আমরা কি বলতে পারি, ডেপ্রিসিয়েশনের ফর্মুলা কি, সি বাই এস ডিভাইডেড বাই এন। ঠিক আছে, এটা হলো আমাদের ডেপ্রিসিয়েশনের ফর্মুলা। ওকে, এবার দেখো এখানে আমি একটা অঙ্ক নিয়ে নিয়েছি। এই অঙ্কটার মধ্যে আমাদের ফর্মুলাটাকে ইউজ করে স্ট্রেট লাইন মেথডে কি করে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবো সেটা তোমরা দেখতে পাবে। কি বলেছে, বলছে অন 1 জানুয়ারি 2020 আ কোম্পানি পারচেজ এ মেশিনারি ফর 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনেছে। দি এস্টিমেটেড স্ক্র্যাপ ভ্যালু, যেটাকে আমাদের রেসিডুয়াল ভ্যালুও বলা হয়ে থাকে, অফ দ্য মেশিনারি ইজ 10,000 টাকা অ্যান্ড দ্য ইউজফুল লাইফ 5 বছর। ঠিক আছে, দি কোম্পানি ইউজেস দি স্ট্রেট লাইন মেথড এসএলএম টু ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা কি করে বার করতে পারি, তার মানে আমাদের ফর্মুলা কি জানি, ডেপ্রিসিয়েশন ইকুয়ালস টু কস্ট অফ অ্যাসেট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে কস্ট অফ অ্যাসেট আমাদের কত আছে 1 লাখ টাকা, স্ক্র্যাপ ভ্যালু আমাদের কত আছে 10,000 টাকা ডিভাইডেড বাই 5, তার মানে 1 লাখ মাইনাস 10,000 ডিভাইডেড বাই 5, 90,000 বাই 5 কত 18,000 টাকা। তাহলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন মানে প্রত্যেক বছর, তার মানে এটা আমাদের কি হলো প্রত্যেক বছর অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আমরা এটাই বলতে পারি, এটা টোটাল ডেপ্রিসিয়েশন কি আমাদের কস্ট থেকে স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে, মানে ধরো 10,000 টাকার একটা জিনিস কিনেছিলাম এখন 3,000 পাচ্ছি, তাহলে কত কমেছে 7,000 টাকা। এবার আমরা যত বছর ইউজ করি, ধরো 7 বছর ইউজ করেছি, তাহলে প্রত্যেক বছর 1,000 টাকা করে আমাদের কমেছে, সেটা আমাদের অ্যানুয়াল। আর এটা আমাদের নর্মাল কি টোটাল ডেপ্রিসিয়েশনের ফর্মুলা। আর এইখানে যে ডিভাইডেড বাই 5 যখন করে দিই সেটা আমাদের অ্যানুয়াল। তো আমরা নর্মালি ডেপ্রিসিয়েশন বলে লিখে থাকি, কেন আমাদের অঙ্কের জন্য অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনই আমাদের কাজে লাগে। ঠিক আছে, বোঝানো গেল। তাহলে স্ট্রেট লাইন মেথডই আমরা আজকে শিখবো এবং স্ট্রেট লাইন মেথড থেকে আমরা আজকে অঙ্ক ইত্যাদি করব। তো এখানে আমরা সিম্পল একটা অঙ্ক দিয়ে দেখালাম যে কি করে আমাদের ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে ক্যালকুলেট করতে হয়। ওকে, এবার আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে আমাদের কি কি বানাতে হতে পারে। এই আমাদের ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটাতে আমাদের একটা অ্যাসেট অ্যাকাউন্ট বানাতে বলবে এবং একটা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাতে বলবে। ঠিক আছে, এই দুটো আমাদের কোশ্চেনের মধ্যে আসবে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন বিভিন্নভাবে হয়, প্রভিশন অফ ডেপ্রিসিয়েশন করে হয়, কিন্তু আমাদের সিলেবাসের জন্য অ্যাসেট অ্যাকাউন্ট দিয়ে দেখানো আছে, তার জন্য আমরা এই দুটো জিনিস আমরা বানানো শিখবো। ওকে, তাহলে এই ডেপ্রিসিয়েশন বানাতে হবে, অ্যাকাউন্ট বানাতে হবে, লেজার বানানোর আগে আমাদের জার্নালগুলো দেখে নিতে হবে। চলো সেই জার্নালগুলো দেখে নেওয়া যাবে। জার্নাল এন্ট্রিজ ফর ডেপ্রিসিয়েশন। তো দেখো এখানে কি আছে, সব থেকে নর্মাল জিনিস, তোমরা যদি কোনো অ্যাসেট পারচেস করো তখন কি করো, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট করো টু ব্যাংক অ্যাকাউন্ট। ডেবিটের ঘরে এমন লিখলে ক্রেডিটের ঘরে এমন। বিং অ্যাসেট পারচেসড, যখন ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়, ডেপ্রিসিয়েশন আমাদের কি একটা এক্সপেন্স, এটা কি আমাদের একটা এক্সপেন্স, এটা একটা কি নমিনাল অ্যাকাউন্ট, এটা একটা নমিনাল অ্যাকাউন্ট, তার জন্য এটা আমাদের একটা এক্সপেন্স, তার জন্য ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। আর অ্যাসেটের নর্মাল ব্যালেন্স কি হয়ে থাকে ডেবিট, এখানে ভ্যালুটা কমছে বলে তাহলে আমরা কি হয়ে যাচ্ছে ক্রেডিট, এর জন্য আমাদের অ্যাসেট ক্রেডিট হচ্ছে, তার জন্য আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট বিং ডেপ্রিসিয়েশন চার্জড অন অ্যাসেট। এবং এই ডেপ্রিসিয়েশনটা কি আমাদের কি একটা খরচা এক্সপেন্স, আমরা কি করি লেজারে আমরা শিখেছি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দিই, তার জন্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা আমাদের কি একটা নমিনাল অ্যাকাউন্ট, তার জন্য এটা আমাদের ডেবিট হচ্ছে টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বিং ডেপ্রিসিয়েশন অ্যাসেট ট্রান্সফার টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তাহলে আমাদের তিনটে এন্ট্রি মেজর জানতে হবে। একটা হলো অ্যাসেট কেনার এন্ট্রি, আমাদের নর্মাল ব্যাংক দিয়ে হবে, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। একটা ডেপ্রিসিয়েশন চার্জ করার এন্ট্রি, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট। এবং প্রফিট এন্ড লসে ট্রান্সফার করার এন্ট্রি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তাহলে এই তিনটে বেসিক এন্ট্রি আমাদের জেনে অঙ্কতে এগোতে হবে। তো চলো এবার একটা সিম্পল অঙ্ক নিয়ে দেখা যাক। তো দেখো এখানে বলেছে স্ট্রেট লাইন মেথডে একটা সাম দিয়েছে, কি বলেছে, অনিল পারচেসড আ মেশিনারি অন 1 এপ্রিল 2015 ফর 4 লাখ টাকা। দি ইউজফুল লাইফ অফ দ্য মেশিন ইজ 3 ইয়ার্স। তার মানে কত 4 লাখ টাকা হলো দাম, 3 বছর ইউজফুল লাইফ, অ্যান্ড ইটস এস্টিমেটেড রেসিডুয়াল ভ্যালু কত 40,000 টাকা, এটা আমাদের স্ক্র্যাপ ভ্যালু। প্রিপেয়ার দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্টস ইন দি বুকস অফ অনিল ফর দি ইয়ার এন্ডিং 31 ডিসেম্বর এভরি ইয়ার। ঠিক আছে, ইউজ এসএলএম। তাহলে এসএলএম মানে স্ট্রেট লাইন মেথডে আমাদের কি বলেছে নেসেসারি লেজার অ্যাকাউন্ট। তবে নেসেসারি লেজার অ্যাকাউন্ট আমাদের যখন পরীক্ষার খাতায় বলে দেবে, তার মানে আমাদের কি মেশিনারি অ্যাকাউন্ট এবং ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টই আমাদের বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে ফেলেছি ইন দ্য বুকস অফ অনিল ডেবিট, এই সাইডে ক্রেডিট, মেশিনারি অ্যাকাউন্ট, এখানে একটা পেজ ব্রেক এসে গেছে তার জন্য নিচে চলে গেছে। ঠিক আছে, তো এখানে হিসাবটা আছে। ঠিক আছে, তো আমাদের সবার আগে এইটা বোঝার আগে আমাদের ডেপ্রিসিয়েশনটাকে ক্যালকুলেট করে নিই। তাহলে কি আছে, ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, তার মানে আমরা কি জেনে এসলাম এক্ষুনি,
আমরা জানলাম কি কস্ট অফ অ্যাসেট মাইনাস নেট রেসিডুয়াল ভ্যালু বাই ইউজফুল লাইফ বা রেসিডুয়াল ভ্যালু বা ইউজফুল লাইফ যা বলতে পারি, কত 4 লাখ টাকা মাইনাস 40,000 টাকা বাই 3, তাহলে কত হচ্ছে 1,20,000 টাকা করে গিয়ে আমাদের প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন হচ্ছে। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আমাদের 1,20,000 টাকা প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন হচ্ছে, এটা আমরা জেনে গেলাম। তাহলে দেখো এবার আমাদের কি, আমাদের সর্বপ্রথম মেশিনটা কিনেছে কবে, 2015 এপ্রিল 1। তাহলে মেশিন কেনার এন্ট্রিটা আমাদের কি ছিল, আমাদের ছিল অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে 4 লাখ টাকা দিয়ে আমাদের কিনেছে, এক্ষেত্রে কি 4 লাখ টাকা আমাদের হলো অ্যাসেট অ্যাকাউন্ট, মানে এক্ষেত্রে মেশিনের অ্যাকাউন্টে 4 লাখ টাকা বসবে, টু ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমাদের 4 লাখ টাকা বসবে, ঠিক আছে। এবার আমাদের যদি লেজার পোস্টিং করতে বলে, আমাদের যদি হলো অ্যাসেট অ্যাকাউন্ট মানে মেশিন অ্যাকাউন্টের মধ্যে যদি আমাদের লেজার পোস্টিং করতে বলে, তাহলে আমরা কি করব, এক্ষেত্রে আমরা সিম্পল দেখতে পাচ্ছি যে আমরা টু ব্যাংক বলবো, কেন অ্যাসেটের অ্যাকাউন্টে মানে মেশিনারি অ্যাকাউন্টে তো মেশিনের নাম আসবে না, তাহলে আমরা টু ব্যাংক করবো। তাহলে এখানেও তাই করেছি, দেখো টু ব্যাংক অ্যাকাউন্ট 4 লাখ টাকা, বোঝা গেল। এর জন্য মেশিনারি অ্যাকাউন্টের মধ্যে মানে অ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে আমরা পোস্টিং করছি টু ব্যাংক অ্যাকাউন্ট 4 লাখ টাকা হয়ে গেল। এবার আমাদের ডিপ্রিসিয়েশন চার্জ করতে হয়, তো ডিপ্রিসিয়েশন চার্জ করার এন্ট্রি আমাদের কি হয়ে থাকে, দেখতেই পাচ্ছি এখানে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট, তাহলে অ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে বাই ডিপ্রিসিয়েশন হবে। এবার ঘটনা হচ্ছে ডিপ্রিসিয়েশন আমরা কোন টাইমে চার্জ করব, সবসময় মনে রাখবে ডিপ্রিসিয়েশন আমাদের কি বছরের শেষে চার্জ করা হয়, আমাদের জবে বুক ক্লোজ হচ্ছে সেই ডেটে চার্জ করা, তাহলে 31 ডিসেম্বর এই ক্ষেত্রে হবে, তো এইখানে চার্জ করা হলো। তাহলে বাই ডেপ্রিসিয়েশন এখন বলে 90,000 টাকা। কিন্তু প্রশ্ন হলো আমরা তো এখানে ক্যালকুলেশনের মধ্যে বার করলাম যে 1,20,000 টাকা, তাই না, 1,20,000 টাকা তো বার করলাম ডেপ্রিসিয়েশন, কিন্তু 90,000 কেন হলো, লক্ষ্য করো এই মেশিনটা কবে কিনেছে, এই মেশিনটা আমাদের কবে কিনেছে, এই মেশিনটা আমাদের কিনেছে 1 এপ্রিল 2015-তে, তার মানে কি এই মেশিনটা আমাদের কিনেছে এপ্রিল মাসে কিনেছে, তার মানে কবে থেকে 1 এপ্রিল, তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তার মানে কত আমাদের টোটাল 9 মাস মেশিনটা কার্যকরী হয়েছে। তাহলে 9 মাসের হিসাবটা আমাদের নিতে হবে। আমরা তো টোটাল এটা 1 বছরের বার করলাম, এটা ধরে নেওয়া হলো কি পুরো বছরই মেশিনটা ছিল, কিন্তু এক্ষেত্রে তো আমাদের এই মেশিনটা 9 মাস থেকে এসেছে আমাদের 2015-র জন্য, তার জন্য আমরা 90,000 নিয়েছি। তাহলে ক্যালকুলেশনটা কি হলো, 1,20,000 টাকা আমাদের টোটাল বছরের, তাহলে 1,20,000টা 9/12, কেন 12 মাসে 1 বছরে, তাই 12 নিচে ইন্টু 9/12 করে কত হয়ে গেল 90,000 টাকা আমাদের এই ফার্স্ট টাইমের ডেপ্রিসিয়েশনটা হয়ে গেল। এটা এবার আমরা লিখে দেবো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে 90,000 টাকা লিখে ফেললাম, ঠিক আছে, হয়ে গেল কাজ শেষ। এবার আমরা টোটাল করলাম, এইদিকেও টোটাল করলাম, কারণ এদিকটা বড় আছে, আমাদের যে ব্যালেন্সটা হলো বাই ব্যালেন্স সিডি বলে লিখে দিলাম 3,10,000 টাকা 31 ডিসেম্বরে। আবার এটা এখানে ট্রান্সফার করলাম 2016 1 জানুয়ারিতে টু ব্যালেন্স বিডি বলে 3,10,000 টাকা, এবং 2016 31 ডিসেম্বরে আবার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এক্ষেত্রে কেন হলো 1,20,000 টাকা, কেন এইটা 2016টাতে পুরো মেশিনটা ছিল, একদম 1 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, তারপর পুরো একদম 31 ডিসেম্বর অবধি চলেছে, কিন্তু আগের এন্ট্রিটার ক্ষেত্রে কি ছিল, এটা 1 এপ্রিল থেকে মেশিনটা আমাদের এসেছিল ফ্যাক্টরির মধ্যে, তার জন্য আমাদের 1 এপ্রিল থেকে মেশিনটা কাজ করা স্টার্ট করেছিল, তাই প্রথম 3 মাস কাজ করেনি, তার জন্য 9 মাসের হয়েছিল। এইদিকে লিখে দিলাম বাই ডেপ্রিসিয়েশন 1,20,000, আবার বিয়োগ করলাম, ব্যালেন্স পেলাম, ঠিক আছে, আবার ব্যালেন্সটাকে কি করলাম ট্রান্সফার করলাম, করার পর আবার ডেপ্রিসিয়েশন 1,20,000 আসলো, তার মানে আমাদের কত 31 ডিসেম্বরে আমাদের কত ব্যালেন্স দাঁড়িয়ে আছে মেশিনারি অ্যাকাউন্টে 70,000 টাকা, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের করতে হবে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তোমরা জানো যেরকম ডেট পার্টিকুলার, যেরকম ভাবে আমাদের কি হয়ে থাকে লেজার ফোলিওর হয়ে থাকে, ঠিক আছে। আমি এখানে একটু উল্টো করে দিয়েছি, ডেট পার্টিকুলার অ্যামাউন্ট জেফটা এই সাইডে দিয়ে দিয়েছি, জেফটা অ্যামাউন্টের আগে হওয়ার কথা ছিল, ঠিক আছে, যেমন এটা আছে ডেট পার্টিকুলার জেফ অ্যামাউন্ট, ঠিক আছে, আর উপরে আমাদের ডেবিট ক্রেডিট মেশিনারি অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমরা সকলে বুঝতে পেরেছো, আমি একদম লেজার করে কি করে আমাদের লেজারের পোস্টিং করতে হয় একদম জার্নালের সাথে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমরা জার্নালটাও দেখতে পারলে, সেই লজিক অনুযায়ী আমাদের পোস্টিং হলো। আর এবং তোমাদের মনে রাখারও দরকার নেই, কেন খুব ইজি, যখনই মেশিন কেনাবে টু ব্যাংক ডেপ্রিসিয়েশন এই সাইডে চার্জ হবে, এরকম করে কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে। এবার আমরা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা করি, তাহলে এবার আমাদের কি করতে হবে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাতে হবে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট খুব সিম্পল, তারপরে যেগুলো আমাদের ডেপ্রিসিয়েশনের এন্ট্রি ছিল, তাই না, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট, সেই এন্ট্রিগুলো আমাদের টু মেশিনারি বলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে টু মেশিনারি প্রথম ইয়ারে 90,000 টাকা, তারপর আবার টু মেশিনারি 1,20,000 এরকম করে আছে, কিন্তু এরভাবে তো আমরা এন্ট্রি করবো না, প্রথম ইয়ারটার করবো। 2015 31 ডিসেম্বর টু মেশিনারি 90,000 টাকা। এবার আমরা টোটাল যোগ করে বাই ব্যালেন্স সিডিবিডি লিখতাম, ওইটা না লিখে কোনো যোগ করার দরকার নেই, ডাইরেক্ট আমরা কি করবো 2015 31 ডিসেম্বরে দেবো, এটাকে ট্রান্সফার করে দেবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে 90,000 টাকা। এই ক্ষেত্রে আমাদের কি করে দেবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয়ে গেল। সিমিলার ম্যানারে আবার টু মেশিনারি অ্যাকাউন্ট 1,20,000, এইদিকেও আমরা কি করবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে 1,20,000, আবার এদিকেও সিমিলার ম্যানারে টু মেশিনারি 1,20,000, এদিকেও বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে 1,20,000, প্রত্যেক কটা ইয়ারের একদম লাস্ট ডেট 31 ডিসেম্বর করে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাতে হবে, খুবই সিম্পল। আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি পুরো ব্যাপারটাকে, তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে। তারপরে সবার প্রথমে আমাদের মেশিন কেনার ছিল, ঠিক আছে, সর্বপ্রথম আমরা ডেপ্রিসিয়েশন বার করে নিলাম, এদিকে দেখতে পাচ্ছ 1 বছরের বার করে নিলাম, তারপর মেশিন কেনা ছিল কিনলাম, তারপর দেখতে পেলাম জবের থেকে মেশিনটা কার্যকরী হয়েছে, সেই টাইম থেকে আমরা ক্যালকুলেশন করে হিসাব করলাম, সেক্ষেত্রে আমি 90,000 বেরোলো 9/12 করে, তারপর আমরা আবার সেইভাবে ট্রান্সফার করলাম এবং ব্যালেন্সটাকে নিলাম।
এইভাবে কন্টিনিউ করলাম, টু ব্যালেন্স বিডি করে ডেপ্রিসিয়েশন করে করে, তারপর লাস্টে গিয়ে আমাদের 70,000 টাকা বেরোলো। এবার আমাদের ডেপ্রিসিয়েশন এখন বানাতে বলেছিল, তো ডেপ্রিসিয়েশন এখন কি করে বানাবো? প্রত্যেকবার যখন আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করছিলাম তাহলে আমরা কি লিখছিলাম? বাই ডেপ্রিসিয়েশন বলে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি টু মেশিনারি অ্যাকাউন্ট, টু মেশিনারি অ্যাকাউন্ট, মানে যে অ্যাসেটটা থাকবে সেই অ্যাসেটটা, কেন আমরা এন্ট্রিতেই দেখতে পারলাম এখানে কি এন্ট্রিটা কি আছে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট, বা এই ক্ষেত্রে অ্যাসেট অ্যাকাউন্ট। তার মানে কি আমাদের টু অ্যাসেট অ্যাকাউন্ট বলেই বসবে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের লেজারে। তোমরা লেজার পোস্টিং সকলেই শিখিয়েছো, যারা শেখোনি আই বাটনে এখন দেখতে পাচ্ছ, ওই ভিডিওটা ক্লিক করে লেজার পোস্টিং শিখে যাবে। তাহলে টু অ্যাসেট অ্যাকাউন্ট মানে টু মেশিনারি অ্যাকাউন্ট বলে আমি লিখে বললাম 90,000 টাকা। তাহলে নর্মালি আমরা কি সিডিবিডি করে ব্যালেন্স বার করছিলাম, কিন্তু এক্ষেত্রে তা করবো না। এক্ষেত্রে যা আছে সেই অ্যামাউন্টটাকে আমরা বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে লিখে দেবো, আর টোটাল করারও দরকার নেই। তোমরা এইভাবে করবে, ডেট পার্টিকুলার যে অ্যামাউন্ট রুপিস লিখে যেরকম করে করে, পরের বছর করবো, আবার পরের বছর ট্রান্সফার করবো, পরের বছর করবো, এইভাবে ট্রান্সফার করে আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট হয়ে গেল। তাহলে এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে? এটা আমাদের গেল এসএলএম মেথডে কি করে আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এবং মেশিনারি বানাতে হয়। ওকে, এবার আমরা কি দেখবো? এবার আমরা আরেকটা অঙ্ক দেখবো, যেটার মধ্যে আমাদের কি মেশিন কেনা বেচা এবং লাভ ক্ষতি ব্যাপারেও আছে, ঠিক আছে, এবং জিএসটিও আছে। এবার তোমাদের একটা কথা বলে দিই, যখনই আমাদের অঙ্কের মধ্যে, আগে অঙ্কটা আমরা পড়ে নিই, কি বলছে? আ কোম্পানি পারচেজ দ্য মেশিনারি ফর 80,000 অন 1 এপ্রিল 2021, দি মেশিনারি ইজ ডেপ্রিসিয়েটেড at 20% পার অ্যানাম। এবার এক্ষেত্রে কি আমাদের ওই কিছু দেয়নি, রেসিডুয়াল ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু করে দেয়নি, আমাদের ডাইরেক্ট পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি মেশিনারি কস্টের উপর পার্সেন্টেজটা মেরে দেবো, সেটাই আমাদের হয়ে যাবে কি, দেখো বলে দিচ্ছে অন দ্য অরিজিনাল কস্ট, এটাই আমাদের ডেপ্রিসিয়েশন। অন 31 মার্চ 2024 দি মেশিনারি ওয়াজ সোল্ড ফর 30,000, শো দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট, এবং কি বলে দিয়েছে দেখো, সি জিএসটি এস জিএসটি আমাদের 9% ইচ। এর জন্য আমাদের মনে রাখবে, যখনই আমরা ডেপ্রিসিয়েশনের অঙ্ক করব তখন আমাদের সি জিএসটি আর এস জিএসটি আমরা থাকলে পুরো ইগনোর করে দেবো, এগুলো কিচ্ছু আসবে না, এগুলো তোমাদের কনফিউজ করার জন্য বলে রেখেছে। বোঝানো গেল? দেখি কি করব এখানে। তো আমাদের মেশিনারি এখন আমরা বানিয়েছি, তো সবার প্রথম কি আছে, আমাদের মেশিনটা পারচেজ করেছে কত? 80,000 টাকা দিয়ে 1 এপ্রিল 2021, তাহলে 31 মার্চে বুক ক্লোজ হয়। তাহলে 1 এপ্রিল 2021 টু ব্যাংক অ্যাকাউন্ট 80,000 লিখে দিলাম। তারপর এবার কি হবে? আমাদের ডেপ্রিসিয়েশন হবে, কেন 2021 এর মধ্যে আর কোনো কিছু নেই, ঠিক আছে? এখানে দেখো এখানে একটু ভুল হয়ে গেছে, এটা 2021 হবে, ঠিক আছে? 2021 হবে, 2021 এটা 31 ডিসেম্বর আছে, এটা মার্চ হবে। এখানে আগের অঙ্কটার মধ্যে কিছু প্রবলেম হয়ে গেছিল হয়তো, তার জন্য এটা মার্চ হবে, ঠিক আছে? 2021 31 মার্চ বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত আমাদের হচ্ছে? 16,000 টাকা। এখানে পুরো এক বছরের লাগবে, 80,000 টাকার আমাদের 20%, 16,000 হচ্ছে, হয়ে গেল। এবং আমাদের ব্যালেন্স সিডি বেরিয়ে গেল কত? 64,000 টাকা। আবার পরের বছর গেল টু ব্যালেন্স বিডি 64,000 টাকা। আবার আমাদের পুরো ডেপ্রিসিয়েশন লাগলো 16,000ই লাগবে, কেন? এই 16,000 টাকাই আমাদের বেরিয়েছিল, ডেপ্রিসিয়েশন 80,000 অরিজিনাল কস্ট হবে, 16,000 লেগে গেল, ঠিক আছে? পুরো হয়ে গেল 48,000 টাকা। তারপর আমাদের আবার ব্যালেন্স কত আসলো? 48,000 টাকা। এবার আমাদের কি আছে লক্ষ্য করে দেখো, এই অঙ্কটার মধ্যে আমাদের বলেছে কবে, যে 30 মার্চ 2024, মানে কি পুরো আবার 23 এপ্রিল থেকে পুরো 31 মার্চ 2024 পুরো মেশিনটা ডেপ্রিসিয়েশন খেয়েছে। তার মানে কি আবার 16,000 টাকা ডেপ্রিসিয়েশন এখানে লিখেছি, পুরো এক বছরের খেয়েছে, তাই পুরো 16,000 টাকা লিখলাম। এবার আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে মেশিনটা আমাদের কত টাকা আমাদের এখন ভ্যালু দাঁড়িয়ে আছে। এবার আমরা মেশিনটাকে তো বিক্রি করেছি, তাহলে এখানে আমরা নিচে একটা ক্যালকুলেশন করব। এখানে ওয়ার্কিং নোট করে তোমরা এরকম করে ওয়ার্কিং নোট 1 বলে লিখবে, ক্যালকুলেশন অফ প্রফিট, অর প্রফিট হতে পারে বা লস হতে পারে, আমরা এখন জানি না, লস অফ মেশিনারি, এরকম বলে লিখে দেবে। লিখে দিলে এবার আমাদের ডাব্লিউটিপি মানে রিটেন ডাউন ভ্যালু, এই ক্ষেত্রে কত আছে? রিটেন ডাউন ভ্যালু মানে যেটা আমাদের অ্যাকাউন্টের মধ্যে লেখা আছে, মানে যে ভ্যালুটা আমরা লিখে রেখেছি। 31 মার্চে আমাদের বিক্রি হচ্ছে, তাহলে কত হয়ে আছে? 48 থেকে 16 আবার বাদ চলে যাবে, কারণ 48,000 টাকা তো আমাদের ব্যালেন্স পড়েছিল, তার থেকে এবার 16 বাদ চলে যাবে, ডেপ্রিসিয়েশন খেয়ে গেল। তার মানে আমাদের কত হয়ে আছে? রিটেন ডাউন ভ্যালু 32,000 টাকা হয়ে আছে রিটেন ডাউন ভ্যালু। এটা কবেকার ভ্যালু? 31 মার্চ 2024 ভ্যালু এটা হয়ে আছে, ঠিক আছে? এবার আমাদের মেশিনটা কততে বিক্রি হচ্ছে লক্ষ্য করো, আমাদের মেশিনটা বিক্রি হচ্ছে 30,000 টাকা, তাহলে আমাদের ভ্যালু কত আছে? 32,000 টাকা। কিন্তু আমাদের মেশিন বিক্রি হচ্ছে কততে? সেল প্রসিডস কত হচ্ছে? আমাদের 30,000 টাকা। তাহলে আমাদের কি হয়ে গেল? এটা আমাদের লস হয়ে গেল। কত লস হয়ে গেল? আমাদের 2,000 টাকার আমাদের কি হয়ে গেল? লস হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই লসটাকে আমাদের ট্রিট করতে হবে। তাহলে লসের জার্নাল এন্ট্রি কি? কোনো একটা মেশিন আমরা বিক্রি করলাম, সেটা দাম ছিল 10,000 টাকা, ঠিক আছে? বিক্রি করলাম কত? 8,000 টাকাতে। তার মানে মেশিন বিক্রি করলে এন্ট্রি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাহলে 8,000 টাকা পেলাম। এবং মেশিন কত টাকা চলে গেল? ধরো মেশিন M1 বললাম আমি, M1 এখন কত 10,000 টাকা। এবার লক্ষ্য করে ডেবিট ক্রেডিট মিলছে না, ডেবিটে 8 হয়ে আছে, ক্রেডিটে 10, তারপরে আমাদের 2,000 টাকার কি হয়েছে? 2,000 টাকা আমাদের কমেছে, মানে কি লস হয়েছে। তাহলে লসটাকে আমরা কি দিয়ে বোঝাই? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে। তার মানে কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদের ডেবিট করলাম, কেন? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট, আমরা কি জানি? অল লসেস অ্যান্ড এক্সপেন্স আর ডেবিট, তার জন্য কত? 2,000 টাকা ডেবিট হয়। তাহলে এইটা আমাদের টোটাল পুরো এন্ট্রিটা হলো। এই যে আমরা লস করলাম যে মেশিনের বিক্রি করে, তাহলে এক্ষেত্রেও সেরকম করলে, এক্ষেত্রে 10 টাকা আমরা হাটিয়ে দিয়ে কত করে দেবো? এক্ষেত্রে আমাদের কত টাকার মেশিনটা ছিল? আমাদের মেশিনটা ছিল আমাদের 32,000 টাকার ভ্যালু দাঁড়িয়েছিল এই 31/3/2024-এ। কত টাকাতে আমরা ব্যাংকে পেলাম? 30,000 টাকা ব্যাংকে পেলাম। কত লস হলো? আমাদের 2,000 টাকা লস হলো। এবার এটাই আমাদের জার্নাল যেটা বানালাম, এটাকে আমাদের লেজার পোস্টিং করে দিতে হবে। তাহলে আমাদের মেশিনারি অ্যাকাউন্টে কি বাই ব্যাংক 30,000 হবে এবং বাই পিএল অ্যাকাউন্ট 2,000 টাকা হবে। টু মেশিনারি তো আসবে না কখনো মেশিনারি অ্যাকাউন্টে, দেখো এইটাই করেছি। বাই ব্যাংক করেছি আমরা কত? 30,000 টাকা। এখানে লেখা আছে সেল হয়েছে, এবং
আমাদের কি বাই প্রফিট অ্যান্ড লস, এখন লস অন সেল অন মেশিনারি কত 2000 টাকা। দেখো এবার দু সাইড মিলে গেল, কারণ 48,000 টাকার মেশিন ছিল, পুরো ডিপ্রিসিয়েশন হয়ে গেল, এটা আমাদের টাকা আসলো ব্যাংকে, এটা আমাদের লস, তাহলে 48 মিলে গেল এবং কোনো ব্যালেন্স রইল না। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, পুরো অঙ্কটাকে আমাদের বানাতে হবে। এটা আমাদের মেশিনারি অ্যাকাউন্ট হয়ে গেল। সিম্পলি প্রত্যেকগুলো যত ডিপ্রিসিয়েশন আছে, এদিকে 16, এদিকে 16, এদিকে 16, এগুলো সব টু মেশিনারি বলে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টে লিখে দিতে হবে। এই টু মেশিনারি 16,000, টু মেশিনারি এরকম, আর বাদ বাকিগুলো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে লিখে দিতে হবে একদম প্রত্যেক কটা শেষে। ঠিক আছে, শেষ ডেটে এটাই আমাদের হয়ে গেল, আমাদের কোনো টোটাল করার দরকার নেই। ঠিক আছে, আর ক্যালকুলেশনটা ওয়ার্কিং নোট করে তোমরা সুন্দর করে এইভাবে জার্নাল সমেত ভালো করে দেখিয়ে দেবে। আমি একটুখানি রাফ ভাবে লিখলাম, কিন্তু তোমরা ভালো করে দেখিয়ে দেবে। এইটা হয়ে গেল আমাদের কি এসএলএম মেথডের মধ্যে ডেপ্রিসিয়েশন কি করে ক্যালকুলেট করতে হয় যখন মেশিন সেল হবে। ঠিক আছে, এবং তার মধ্যে লাভ ক্ষতি কি করে দেখাতে হবে। তো এই টাইপেরই অঙ্ক, আর আমি এমনভাবে তোমাদের ভিডিওটা বানিয়েছি তোমরা পরীক্ষার টাইমে দেখলে খুব ইজিলি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমাদের কি মেশিনারি অ্যাকাউন্ট এবং ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানানো এবং ক্যালকুলেশন করা। তো আজকে আমরা এসএলএম মেথডটা পুরোপুরি কমপ্লিট করলাম। একদম বেসিক একটা অঙ্ক দেখালাম কি করে আমাদের জার্নাল লেজার বানাতে হবে, এবং আরেকটা আমরা সেলের অঙ্ক করলাম, এবং তাছাড়া নর্মাল ক্যালকুলেশন করলাম, জার্নালগুলো দেখলাম। ঠিক আছে, এবং থিওরি পার্টও দেখলাম আমরা কি করে কি হতে পারে, ফর্মুলাস কি আছে, এবং আমাদের কি কি মেথড থাকে, কারণ কি হয়ে থাকে, ডেপ্রিসিয়েশন, ডিপ্লিশন এবং অ্যামোর্টাইজেশন কি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। খুবই ক্লিপভাবে ছোট করে আমি বানিয়ে দিচ্ছি যাতে তোমরা ইজিলি বুঝতে পেরে যাও, এবং সব নোটের আকারে আছে। এর পরের পার্টে আমরা ডাব্লিউডিপি মেথডেও শিখবো, তো সেইটা করে দিলে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ডেপ্রিসিয়েশন এই দুটোর মধ্যেই তোমাদের আসবে, সেল করে এবং আমাদের 5 নাম্বার থাকবে। তো এই কনসেপ্টটাই তোমরা ভালো করে বুঝে গেলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারো। এবং যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারো সামসগুলো, যদি কিছু প্রবলেম হয়ে থাকে আমি বলে দেবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।